নমস্কার। দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধটা চলেছিল 18 দিন মতো। তো আমরা 18 দিন পরে একটু বেশি সময় অতিক্রান্ত করেছি। মোটামুটি মাসখানেক হয়ে গেছে 4ঠা মের পরে। আর একথাটা বলা বাহুল্য, ইউ ক্যান নেভার ইন এনি ওয়ে আন্ডার এস্টিমেট ইট, যে আমাদের অনেক বিজ্ঞ, আমাদের বিশ্লেষক, আমাদের এক্সপার্ট সবাইয়ের নানান রকম রাজনৈতিক আবহাওয়ার যে পূর্বাভাস চলছিল, অনেকটা হয়তো সেটাকে কন্ট্রাডিক্ট করে একটা ভূমিকম্পের মতো ইলেকটোরাল ভার্ডিক্ট পশ্চিমবঙ্গে এলো। বেশ কিছুদিন অনেকের সময় লেগেছিল তার সঙ্গে সেটাকে হজম করতে। তো এখন হজম টজম হয়ে গেছে, কিন্তু সামনে যে জিনিসটা এসে দাঁড়াচ্ছে সেটাকে কিন্তু বলা হয় যে নট অনলি যে একটা তথাকথিত গণতান্ত্রিক প্রসেসের পক্ষে সেটা যে কেবল একটা অ্যালার্মিং ব্যাপার তাই না, এটাকে বলা হয় দ্য মোস্ট ডেঞ্জারাস ফেজ অফ আ ডেমোক্রেসি, যখন দেখা যায় যে ডেমোক্রেসি ইজ উইদাউট অ্যান অপোজিশন। আজকে সেই নিয়ে আমরা একটু চিন্তাভাবনা শেয়ার করব, এবং যার সঙ্গে কথা বলবো সে একদিক দিয়ে রাজনৈতিক বিশ্লেষক, আর এক দিক দিয়ে একজন গণিতজ্ঞ, অন্য দিক দিয়ে আমাদের অনেক অনেক দিনকার বন্ধু, এবং আলাপ আলোচনা ছাড়া আমরা প্রায় আড্ডা মারি একসঙ্গে। তো এই যে শুভময়, থ্যাংক ইউ, ধন্যবাদ কুণাল। তুমি সময় করলে। তো তোমাকে কি ভাবাচ্ছে অপোজিশনহীন পশ্চিমবঙ্গ? হ্যাঁ, আসলে সংসদীয় গণতন্ত্রে কুণালদা, এবং এটা তো খুব ছোটোবেলার থেকে যখন আমরা বিতর্ক টিতর্ক পশ্চিমবঙ্গে করি তখন অনেকটাই আপনাদের দেখেও শেখা। এবং সেই জায়গায় যেটা আছে সেটা হচ্ছে মূলত প্রতিষ্ঠানের সমালোচনা করা। এটাই তো আছে আমাদের, না হলে আমাদের দেশটাকে আমাদের এত ভালোবাসার কারণটা কি? আমরা যদি এই যে চীনে, আপনিও বিভিন্ন কারণে তাদের হয়তো কোনো মানুষের সঙ্গে কথা হয়, বা উত্তর কোরিয়া বা এই ধরনের দেশগুলোতে তো সেভাবে কথা বলা যায় না। আমাদের দেশটায় আমাদের বাকি সবটুকুর সঙ্গে আছে, আমরা যা খুশি কথা বলতে পারি। এবার খুব স্বাভাবিকভাবেই যখন সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে একটা রাজনৈতিক দলই সমস্ত আসন পাওয়ার দিকে যায়, বা সম্পূর্ণ ক্ষমতা কুক্ষিগত করে, বা কোনো প্রতিবেশী দেশের সঙ্গে কোনো একটা ঝামেলার জন্যে তাকে ক্ষমতা নিতে হয়, ইন্দিরা গান্ধীর উদাহরণ জরুরি অবস্থার সময়, তখন আমাদের কথাবার্তা বলাটা আটকে যায়। এবার এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়াচ্ছে, এটা তো সত্যি যে দীর্ঘ সময় ধরে গোটা দেশে এবং এখন পশ্চিমবঙ্গে বিজেপি রাজনৈতিক যে প্রেক্ষাপট, তাতে অসম্ভব ভালো পারফর্ম করছে। তাদের তো কোনো দোষ নেই, তারা তো আমরা আসন পাবো না, সিপিএমকে 3টে দেবো, তৃণমূলকে 5টা দেবো। দেখো, সেখানে আমার একটা অবজারভেশন আছে, সেই অবজারভেশনটা ভুল হতেও পারে, যে বিজেপি যদি একটা পাবলিক লিমিটেড কোম্পানি হতো তাহলে দেখতে, ধরো বর্তমানে তুমি যদি ভারতের মানচিত্রটা দেখো, এই মানচিত্রটা শুধু নরেন্দ্র মোদীর মানচিত্র না, এটা হচ্ছে প্রায় অশোকান ডাইনেস্টির মানচিত্র। ওই দক্ষিণে দক্ষিণটা একটু বাদ দিলে পরে প্রায় 81% অফ দ্য ইন্ডিয়ান ল্যান্ডস্কেপ ইজ উইথ দ্য বিজেপি। গুড, তারা ভালো করেছে। কিন্তু বিজেপি যদি আজকে একটা পাবলিক লিমিটেড কোম্পানি হতো, একটা কিন্তু ব্যাপার আছে, যে তুমি যদি বিশেষ করে লাস্ট লোকসভা ইলেকশনেরও পারফরমেন্স দেখো, যে বিজেপি ভাগ্যবান। এখন ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, একেবারে। হ্যাঁ, এডিসন বলতেন না, দ্য হার্ডার আই ওয়ার্ক দ্য লাকিয়ার আই গেট, রাইট? তো বিজেপি যে ভয়ঙ্কর পরিশ্রম করলো, বিজেপি পশ্চিমবঙ্গকে কোন সময় পেল, যে সময় বিজেপি পশ্চিমবঙ্গকে পেল, যে সময় কিন্তু মধ্য এবং উত্তর ভারতে তার শেয়ার একটু ফল করছে। একেবারে। হ্যাঁ, যে বিজেপির যে একেবারে একেবারে আনচ্যালেঞ্জ যে হেগেমনি, এই হেগেমনিটা যে তো যাত্রা শুরু, আমরা কথায় কথায় বলি কাউবেল্ট, নর্থ ইন্ডিয়া, রাজস্থান, গুজরাট, তার পরবর্তীকালে মহারাষ্ট্র, সেন্ট্রাল ইন্ডিয়া, নামতে নামতে বিহার হয়ে, উড়িষ্যা হয়ে আমরা বাংলায় ঢুকলাম। তো অ্যাকুইজিশন অফ বেঙ্গল, হ্যাঁ, যেরকম বড় বড় কোম্পানি আজকে ফেসবুক, মেটা, আইটিসি বিভিন্ন কোম্পানি অ্যাকোয়ার করছে, যেরকম মেটা হোয়াটসঅ্যাপ অ্যাকোয়ার করলো, সেই রকম আমার মনে হয় ইফ বিজেপি ওয়াজ টু বি আ কোম্পানি, পশ্চিমবঙ্গের অ্যাকুইজিশন বাই বিজেপি ইজ ইকুয়াল টু মেটাস অ্যাকুইজিশন অফ হোয়াটসঅ্যাপ। কারণ যখন ফেসবুক ঝুলছিল তখন জাকারবার্গ গিয়ে আঁচড়ে পড়লো হোয়াটসঅ্যাপের ওপর,
সিমিলারলি আই থিঙ্ক বিজেপির যে কারণ আমরা অনেকে ভাবি যে এই যে বিজেপি হয়তো নর্দার্ন এবং সেন্ট্রাল ইন্ডিয়াতে একেবারে অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু ওখানে দ্যার আর আদার অপোজিশনস। তাহলে পশ্চিমবঙ্গের যে তাদের ঝুলিতে পশ্চিমবঙ্গ পড়লো, ইট কামস অ্যাট এ ক্রিটিক্যাল ফেজ ফর বেঙ্গল অ্যান্ড আ ভেরি ক্রিটিক্যাল ফেজ ফর বিজেপি। সাংঘাতিকভাবে সেটা পেল। তোমার ধারণাটা কি এই যে পশ্চিমবঙ্গ আজকে বিজেপির বলয়ের মধ্যে প্রবেশ করলো? হ্যাঁ, আমাদের মধ্যে একটা ভাব ছিল না, এ তো কত কথা শুনেছি ভোটের সময়, বাঙালির মাছ খাওয়া, রামকৃষ্ণ, দক্ষিণেশ্বর, সংস্কৃতি, উত্তর ভারত, রাম মন্দির, আমরা এর সাথে মিলি না। তো আলটিমেটলি এর মধ্যে কি দুটো ব্যাপার আছে, একটা কালচারাল অ্যাডজাস্টমেন্ট আর একটা পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট? হ্যাঁ, একেবারেই কালচারালটা বোধহয় বেশি গুরুত্বপূর্ণ কুণালদা, কারণ যে মূল জায়গাটা হচ্ছে যে উত্তর ভারতীয় যে সংস্কৃতি, অবশ্যই সেই সংস্কৃতির একটা গভীর শিকড় আছে এবং খুব ভালোভাবে দেখলে হয়তো সেখানেও দুর্দান্ত কাজ আছে, লেখা আছে, গান আছে। কিন্তু বাঙালির তো কিছু কিছু শব্দ আমরা যেগুলো ব্যবহার করি, অর্থাৎ উড়িষ্যা সম্বন্ধে, বিহার সম্বন্ধে, রাজস্থান সম্পর্কে আমরা যেভাবে তাদের বলি, তার মধ্যে শুধু তাই নয়, আমরা তো সেই অর্থে সার্টিফাইড আর্য জাতি নই, কিন্তু তার সাথে আমাদের মধ্যে তো অরিজিনাল ব্রাহ্মণও ছিল না কোনো। একেবারে আমাদের ব্রাহ্মণত্ববাদটাকেও তো ইম্পোর্ট করে আনতে হয়েছিল কনৌজ ফনৌজ থেকে। আমরা একেবারে ট্যাক্স দিয়ে, খাজনা দিয়ে ইম্পোর্ট করে আমাদের মধ্যে। কিন্তু let us come back to the opposition-less state of তোমার পশ্চিমবঙ্গ এখন। তো তুমি কাকে দেখছো এই যে 294টা সিটের মধ্যে? একটা হচ্ছে জেনুইন বিজেপি আর একটা হচ্ছে শ্যাডো বিজেপি। এইটাই খুব আপনার কাছে বলাটা সুযোগ পেলে এবং যারা দেখবেন, দেখুন আমরা তো দীর্ঘদিন ধরে বলার চেষ্টা করছি যে বিজেপি একটি বড় রাজনৈতিক দল, আরএসএস এর যে বড় ভাবনা তার মূল অংশ, কিন্তু তার বাইরে আরএসএস এর যে সামাজিক কাজ, তার সঙ্গে তাদের রাজনৈতিক অভিমুখও আছে। তাদের শ্রমিক ইউনিয়ন আছে, তাদের ছাত্র ইউনিয়ন আছে, সেরকম রাজনৈতিক একটা বড় দল বিজেপি। কিন্তু তার বাইরে বিভিন্ন সময় কৌশলগতভাবে আম আদমি পার্টি। আর একটা কথা একটু ইন্টারাপ্ট করি, আর যেটা অনেকেই হয়তো উপলব্ধি করেন না, যে বিজেপি না, মোর আরএসএস। তুমি যদি আরএসএস এর অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি পড়ো, আরএসএস এর অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি কিন্তু সাংঘাতিক বাম ঘেঁষা, একবারে সাংঘাতিক বাম, ইকুয়ালিটি। হ্যাঁ, a lot of people have this misconception যে আরএসএস এর অন্য কথাবার্তা দেখে মনে করে তারা খুব ক্যাপিটালিস্ট প্রাইভেট। একেবারেই নয়, একেবারেই নয়। বিজেপির মধ্যে একটা পুঁজিবাদ আছে, তার মধ্যে বন্ধুত্বপূর্ণ পুঁজিবাদ, ক্যাপিটালিজম সব আছে। নট এট অল। আরএসএস এর ইকোনমিক আইডিওলজির মধ্যে একেবারেই সাম্যবাদী। ওনারা যে শব্দগুলো ব্যবহার করেন না, যেহেতু মহারাষ্ট্র থেকে, নাগপুর থেকে, ওনাদের শব্দগুলোর মধ্যে সাম্যটাকে হয়তো ওরা কোনো একটা ভাবে বলেন, কিন্তু এই বিষয়গুলি আছে। এবং দিনের শেষে দেখুন, যে কোনো একজন বড় মানুষ যার উইজডম আছে, সে তো নিশ্চয়ই চাইবে। এখন অবধি ভারতবর্ষের জনজীবনের মধ্যে আরএসএস এর পলিটিক্যাল আর জিওগ্রাফিক্যাল আইডিওলজিটা প্রকাশ পেয়েছে, আরএসএস এর কিন্তু অর্থনৈতিক আইডিওলজিটা এখন অভিব্যক্ত হয়নি। দেখুন, সেখানে আমি দুটো তিনটে জিনিসের কথা বলবো, কিন্তু হয়েছে। অর্থাৎ এক হচ্ছে বিজেপি যে লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্পের আগেই কৃষকদের 2000 টাকা করে 3 বার বছরে দেয়া, বাড়ির মাথায় ছাদ, এখনো রেশন চালিয়ে যাচ্ছে কোভিডের পর থেকে। গ্যাসের দাম বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম হচ্ছে, গ্যাসের দামটা একটু গোলমালও আছে, কিন্তু গ্যাসের দাম যে তারা কমাতে চান, এই যে গোটা জায়গার মধ্যে কিন্তু সাম্যের একটা ভাবনা আরএসএস এর আছে। এবার আরএসএস তো রাজনীতির জায়গায়, আরএসএসও জানে যেটা কৌশলগত, তারা এদিক ওদিকে বিজেপিকে অবশ্যই তারা অ্যালাউ করে অন্য দল থেকে লোকটোক নিতে। এবং সেইখানে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সৃষ্টি তো সিপিএম বিরোধিতা করার জন্য, তখন তো পুরো কেন্দ্রে কংগ্রেস, রাজ্যে সিপিএম, কলকাতায় তরমুজ, এই যে জায়গাটা থেকে মানুষ বেরোতে গিয়ে একটা দল তৃণমূলের জানি না, তৃণমূলের পোস্টমর্টমটা এখন তো আর অ্যানালিসিস হবে না, পোস্টমর্টম হবে, এখন পোস্টমর্টম হবে। যে জীবিত তার অ্যানালিসিস হয়, যে মারা যায় তার পোস্টমর্টম। হ্যাঁ, কিন্তু আমি যেটা একটুখানি আপনাকে ইন্টারভিউ বলছি যে তৃণমূলের সৃষ্টির সময়ও বিজেপি ছিল। তৃণমূলের, যদি এটাকে ধ্বংস বলি, রাজনীতিতে তো অসম্ভব কিছু নয়, আবার হয়তো ওনারা ফিরে এলেন, কিন্তু এই যে ধ্বংসকাল বা
পতনকাল, যে এই সময়ও কিন্তু তারা পুরোপুরি বিজেপিতে মিশে গেছে সংখ্যার দিক দিয়ে, অর্থাৎ কেন্দ্রে তো তারা একেবারে এনডিএ জোটেই ঢুকে পড়লো। দেখো, ভারতবর্ষের সমকালীন ইতিহাসটা একটু প্যারাডক্সিক্যাল, হ্যাঁ, প্যারাডক্স। ভীষণ প্যারাডক্সিক্যাল। হ্যাঁ, আজকে ইন্দিরা গান্ধী ভিন্দ্রালওয়ালেকে তৈরি করলেন, তার হাতে বধ হলেন। হ্যাঁ, বিজেপির ঘাড়ে ভর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই একা লড়তে লড়তে নিজেকে তুলে ধরার চেষ্টা করলেন। আজকে বিজেপি তাকে আলটিমেটলি ক্যাচে ফেললো। হ্যাঁ, আজকে ইন্দিরা গান্ধী এবং তদানীন্তন ভারত সরকার এলটিটিইকে নিমন্ত্রণ করে তামিলনাড়ুতে ডেকে এনে বেশ তৈরি করলেন। এবার সেই এলটিটির হাতে রাজীব গান্ধীকে প্রাণ দিতে হলো। সো এই যে ইতিহাসটা, ওই তোমারে বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে, কিন্তু বলে গেছে, কিন্তু নেতারা এই কথাটা মনে রাখে না। আপনাকে একটু আবার ইন্টারফেস, আসল যে জায়গাটা আমরা যেতে চাইছি সেটা হচ্ছে আদর্শগত লড়াইতে তৃণমূল চলে যাওয়ার বা তৃণমূল ফাঁকা হওয়ার বা তৃণমূল বিজেপিতে আত্মীকরণ হয়ে যাওয়ার পর কংগ্রেস আর সিপিএমের কি দশা হবে। আমি আরেকটা কথা তোমাকে এখানে বলি, যে তৃণমূল যে জিনিসটা আমার মনে হয় ইচ্ছাকৃত, আমার মনে হয় ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃতর কোনো জায়গা নেই। এই যে যেভাবে কোভিড সমাজে ছড়িয়েছিল, সেইভাবে যে একটা এপিডেমিক লুম্পেনাইজেশন, হ্যাঁ, এই এপিডেমিক লুম্পেনাইজেশন এমনকি লালু প্রসাদও বিহারে করতে পারে না। তার কারণ আছে এইখানটা একটু একটা, হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে অর্থ, যে সমাজের অর্থ একটা সমান্তরাল অর্থনীতি, তার মধ্যে থেকে যেভাবে হোক, আমাদের তো প্রায় 4 লক্ষ কোটি টাকার বাজেট, তার মধ্যে ধরুন 1 লক্ষ কোটি সবাই মাইনে টাইনে দিলেন, 1 লক্ষ কোটি বিভিন্ন জনমুখী কাজে দিলেন। এইসব করে টোরেও কিন্তু যে কোনো শাসক দলের হাতে 1 লক্ষ কোটি টাকা থাকে। এবার আপনি যদি কোম্পানির টার্নওভারে 1 লক্ষ কোটি ধরেন, তার প্রফিট যদি 15-20% ভাবেন, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস যেহেতু একটা কোম্পানির মতন চলছিল, কিন্তু এই দুর্নীতি দুর্বৃত্তায়নের বাইরে একটা জিনিস, দ্যাট ইজ দ্য সেক্টর, ওই অর্থনীতি। কিন্তু লালু প্রসাদ যাদব একটা জিনিস করেননি, লালু প্রসাদ যাদব কিন্তু সাংস্কৃতিক ক্ষেত্রে হাত বাড়াননি। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, না, লালুর একটা ইকোনমিক মডেল ছিল। লালু সপ্তাহে 50টা করে কিডন্যাপ ছিল সেই সময়। হ্যাঁ, অর্থাৎ সে সমাজে পয়সাটাকে রিসাইকেল করতো। এখানে লালু অতটা চাকরি বাকরি শিক্ষার কথাটা বুঝলো না হয়তো। তৃণমূল কংগ্রেস তখন একটা মজার ব্যাপার ছিল, জানো তো, আমার এক সমসাময়িক কন্টেম্পোরারি, সে একটা পলিটিক্যাল সায়েন্সে ইন্টার্নশিপ করছিল হার্ভার্ডে, এবং লালু প্রসাদের সময় হার্ভার্ডে একটা শর্ট পেপার পড়ানো হতো। সেই পেপারে বলা হতো দ্যাট আ সার্টেন পলিটিশিয়ান ইন ইন্ডিয়া মেড মিলিয়নস অফ ডলার্স বাই সেলিং হে। পৃথিবীতে লোকে গোল্ড স্মাগলিং করেছে, হিরে স্মাগলিং করেছে, ব্যাংকিং স্ক্যাম করেছে, কিন্তু খড় বিক্রি করে যে মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ডলার্স কেউ পেতে পারে, এইটা ওয়াজ আ কেস স্টাডি। কামিং ব্যাক টু তুমি যে কথাটা বলছিলে, তুমি যে কথা বন্দ্যোপাধ্যায়, যে আপনার পলিটিক্যাল লুম্পেনাইজেশনের মেন যে জায়গাটা, ওই 1 লক্ষ কোটি টাকা না, ওটার বাইরে বলছি সাংস্কৃতিক। এই যে যা খুশি তাই লিখে দেয়া এবং নিজের চারপাশের লোকদের এনে বলা সেই লেখাগুলো ভালো, এবং সব কটা ভালো ভালো লেখক লেখিকা গায়ক গায়িকা তাদেরকে বাধ্য হতে হচ্ছে তার প্রশংসা করতে। এখন তারা হয়তো করছেন না, কিন্তু তারা বাধ্য হয়েছেন কেন? কারণ সাংস্কৃতিক জগৎটাকে এই পলিটিক্যাল লুম্পেনাইজেশন কিন্তু দখল করে নিয়েছে। কিছু কিছু নেতা নেত্রীর আমার মনে হয় জীবনে একটা ফ্রাস্ট্রেশন থাকে। তারা কেউ হয়তো চিত্রতারকা হবার চেষ্টা করেছিলেন, ক্ষমতা ছিল না বা সুযোগ হয়নি, এবং সেই অসুপ্ত বাসনাটা পরবর্তীকালে প্রকাশ পায় আর কি। যেমন তামিলনাড়ু ঝাড়াঝাপটা ডিরেক্টলি ফিল্ম স্টারদের বসিয়ে দেয়, আর আমরা যে এই যে বকলমায় ফিল্ম স্টারদের বসাই, দে আর নাইদার পলিটিক্যাল নর স্টার ভ্যালু। এটা একটা অদ্ভুত জড়ভরত অবস্থার মধ্যে আমরা থাকি। নাও কামিং ব্যাক টু দ্য, ধরো আমরা যে অপোজিশন স্পেস, বা এই যে লোকে ধরো আইপ্যাক এখন অভিষেককে ডিম ছুটছো, টমেটো ছুটছো, সব ছুটছো। আইপ্যাককে তো আমার প্রাইমারিলি মনে হয় ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট টুল। তোমার যদি 15 লক্ষ লুম্পেন সমাজে ছড়িয়ে দেওয়া থাকে, তাহলে সেই 15 লক্ষ 20 লক্ষ লুম্পেনের রোজগারপাতি ক্যাপচার করতেও তো একটা কোম্পানি লাগবে।
না, সেটা একদম কুণালদা, প্রথম হচ্ছে এই ডিম ছোড়াগুলো কিন্তু আমার মনে হয় খুবই প্রতীকী। Absolutely, এবং এগুলো absolutely, absolutely. একেবারেই বন্ধ করা উচিত। বিজেপি শক্তিশালী মানে ভারতবর্ষের এখনো 30% ম্যালনিউট্রিশন, malnutrition, তার জন্য একটা পরিবার দিনে দুটোর বেশি ডিম কিনতে পারে না। এইটা বন্ধ করতেই হবে। এটা হচ্ছে প্রথম কথা, এটা Absolutely, it রাজ্য should be সরকারকে stopped. বলা যে আপনারা বন্ধ করুন। দ্বিতীয় হচ্ছে যে এই যে মানুষগুলিকে নিয়ে যে বিষয়টি হয়েছে আর কি, এই যে অর্থের ডিস্ট্রিবিউশন তৃণমূলের আমলে, সেটাও তো হয়েছে। অর্থাৎ এই যে পলিটিক্যাল লুম্পেনাইজেশনের ফল কিন্তু সমাজের বড় অংশে গেছে। না হলে প্রায় 2.5 কোটির কাছাকাছি ভোট এবার পেলেন কি করে? 4 তারিখের পরে হ্যাঁ। অসমর্থিত সূত্র, এই যে লোকে বলে না গোপন সূত্র, আমার খুব একটা গোপন সূত্র নেই, 2-4টে বন্ধু বান্ধব এদিক ওদিক আছে। পশ্চিমবঙ্গের 4 তারিখের পর থেকে রাস্তাঘাটে ভিড় কমে গেছে নাকি প্রায় 20 থেকে 25%। এইটা একটা অবজারভেশন। অ্যাবসলিউটলি। শুধু তাই না, তুমি মাটিতে কান পাতলে বুঝতে পারবে এই যে আমাদের ডেলি কেনা বেচার দোকান বাজার রিটেল মার্কেটে অ্যাপারেন্টলি পশ্চিমবঙ্গের ডেলি জিএসটি কালেকশনে হাত পড়েছে। কেন পড়েছে? কারণ তোমার সেই বাজারের ফুটপাতের ফলওলার থেকে শুরু করে তোমার এমএসএমই ইন্ডাস্ট্রি এই 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 লুম্পেনিজমের মধ্যে তো জড়িত। আজকে যে সব লোকগুলো গা ঢাকা দিচ্ছে, আমার তো মনে হয় পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় 10-15% গা ঢাকা দিয়ে বসে আছে। এখন এই সংখ্যাটা ধরুন, মানে অন্তত যারা দৈনন্দিন কাজ পেতেন Absolutely. তাদের মধ্যে 10-15%, এবং তার উপর দেখুন হকার উচ্ছেদ নিয়ে এই আলোচনা, লম্বা A আলোচনা। big, a considerable portion of Bengal's adult population, তারা আজকে আন্ডারগ্রাউন্ড হয়ে বসে আছে, কারণ এবং সবাই কিছু না কিছু ভাবে জড়িত এই এবং চক্রের সঙ্গে। হয়তো একটা মানে তারা সতর্ক হচ্ছে যে এই রাজ্য সরকার কড়া হাতে দমন করবে বিষয়গুলো। হকার নিয়েও তো একটা আলোচনা আরে আসছে। পাশের বাড়ির লোক পেটা পেয়েছে। এবং এই 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 জায়গায় হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে একটা কিন্তু পশ্চিমবঙ্গের একটু ঠান্ডা হয়েছে, একটু নিস্তব্ধ হয়েছে, Definitely. এরকম একটা বিষয় কিন্তু রাস্তাঘাটে যে দেখা যাচ্ছে না এমন নয়। আপনি ঠিকই বলেছেন। আমি 4 তারিখের পর কয়েকদিন ছিলাম না, 8 তারিখ কলকাতায় ফিরেছি। 8 তারিখ মে থেকে আজ অবধি আমাকে একটা দিন মা ফ্লাইওভারে ট্রাফিক জ্যামে আটকাতে হয়, নট ফর এ সিঙ্গেল ডে। হ্যাঁ, এটা তো ডেটা বটেই। ইট ইজ ডেটা, এবং এটা প্রমাণ করে যে গাড়ির সংখ্যা কারণ কমেছে। এই যে একটা লেজিটিমেট হোক ইললেজিটিম হোক, এই যে একটা পিঠ চলকানোর অর্থনীতি, এটা has এবং affected- আরেকটা আছে যে যে আলোচনাটা বারবার তৃণমূল আমলে হচ্ছিল, একটুখানি ওই লাল চুল কানে দুল বলে যে টার্ম ইউজ করা হয়, এবং প্রচুর বাইক প্রত্যেকটি রাস্তার মোড়ে আপনি দেখবেন যে কোনো সিগন্যালে, মানে একসঙ্গে প্রায় 50-60টা বাইক হুহু করে বেরিয়ে যাচ্ছে, সেই সংখ্যাটাও কমেছে। এখন এর ভালো খারাপ কুণালদা দেখা যাক, টাইম লোকে উইল বুঝবে। টেল, টাইম উইল। এখন আমরা ফিরে আসি আমাদের বর্তমানের, যে দেখো এখন দূরবীন বা টেলিস্কোপ মাইক্রোস্কোপ যাই ব্যবহার করো, ওই কতিপয় বামপন্থীরা যারা রয়েছে হ্যাঁ, এদের কথা তাদের ছাড়া খুব একটা আমরা opposition আদর্শগত মানে দেখছি না। মতাদর্শগত বিরোধী নেই। হ্যাঁ, তারা এখন ধরো সৃজনদের মতো ছেলেরা হয়তো যাদবপুরে গিয়ে কথাবার্তা বলছেন, বলা উচিত, ডেফিনেটলি সেটা বলা উচিত, কিন্তু ইন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি পশ্চিমবঙ্গে যে অপোজিশনের কি অবস্থা হবে এই নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে, তখন আমরা ঠিক আছে তারা সংখ্যায় একটা ছোট্ট অঙ্ক হ্যাঁ, বলে দিই। বলো। 251টা আসন বামফ্রন্ট পেয়েছিল 1987-তে, 294 এর মধ্যে। এটা ছিল লার্জেস্ট প্রপোর্শন। 251। 251-294 এর মধ্যে পেয়েছিল। এবার এই মুহূর্তে এই যে তৃণমূল ভেঙেছে আর কি 60 জনের, আর বিজেপির 208, এদেরকে যদি কাছাকাছি ধরে নিই তাহলে কিন্তু 268। সুতরাং সেই রেকর্ড ভেঙে গেছে। অর্থাৎ অপোজিশন যে একেবারে সূচকের দিক থেকে সাংঘাতিক পিছিয়ে, সাংঘাতিক। এই জায়গাটা কিন্তু বিজেপিকেও মানতে হবে। কারণ বিজেপির সামনে প্রশ্নটা তুলবে কে? আজকে ঋতব্রতবাবু যতটা প্রশ্ন তুলবেন, তার থেকে রানাবাবু, ওই যে একমাত্র ডোমকলের যিনি সিপিএমের, তিনি যে যুক্তিপূর্ণভাবে বিরোধী প্রশ্ন তুলবেন এটা কিন্তু একেবারে পরিষ্কার। সুতরাং বিরোধী শূন্য পশ্চিমবঙ্গের যে বিষয়টা, এটা কিন্তু একেবারে ঘটেছে, এবং এই জায়গায় সবচেয়ে বেশি সতর্ক থাকা উচিত কিন্তু বিজেপির। যে জিনিসটা আমি জানি না, ইজ প্রবাবলি আ ফরম্যাটিভ কোয়েশ্চেন, যে ধরো আজকে বিজেপি আরএসএস এই যে পলিটিক্যাল কালচারাল স্ট্রাকচার পাওয়ারে আছে, সেখানে আমাদের মধ্যে টাইম অ্যান্ড এগেন রিলিজিয়াস কোয়েশ্চেন, কালচারাল কোয়েশ্চেন, বিভিন্ন হিন্দু মুসলিম ইস্যুস, এগুলো টাইম টু টাইম মাথা চাড়া দিতে বাধ্য। মাথা চাড়া না দিলেও ইট ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট অফ
আজকের সমকালীন জীবন এবং সমকালীন বিজেপি আরএসএসের যে কথাবার্তা তার একটা ইম্পর্ট্যান্ট কনস্টিটিউয়েন্ট। তার মধ্যে এই যে আমার তো মনে হয় এন্টায়ার ইলেকশন বিল্ড আপে মনে হচ্ছিল যে বামপন্থী ছেলেমেয়েরা খুব ভালো বলছেন, খুব ভালো কথাবার্তা বলছেন, কিন্তু তারা এই 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 রিলিজিয়াস পোলারাইজেশনের ইস্যুতে তারা যেন খানিকটা খাবি খাচ্ছে। একেবারেই একেবারেই কুণালদা, এই যে ধর্ম এবং রাজনীতির যে সম্পর্ক, এই সম্পর্ক তো ভয়ঙ্কর অসরল রৈখিক। বাট তুমি কি অস্বীকার করতে পারবে? না না, অস্বীকার করার কোনো জায়গাই নেই। সেই সম্পর্কের জায়গাটা খুব স্বাভাবিকভাবেই যারা বামপন্থী ভাবনার মানুষ এবং নামের মধ্যে কমিউনিস্ট রেখেছেন, ওনারা যদি সোশ্যাল ডেমোক্র্যাট বলতেন নিজেদের, এতটা অসুবিধে হতো না। কিন্তু জার্মানির ইতিহাস দেখলেও সোশ্যাল ডেমোক্র্যাট কমিউনিস্টদের দ্বন্দ্ব, তার থেকে ফ্যাসিজমের আলোচনা গভীর। কিন্তু একেবারে আপনার প্রশ্নের উত্তর যেটা পরিষ্কার দেয়া যায় সেটা হচ্ছে সিপিআইএম কিভাবে তাদের বিবর্তন আনবে এই বিজেপির সঙ্গে লড়াই করার জন্যে, এটা সামনের দিনের প্রশ্ন। বিজেপির মধ্যেও আরএসএসের মধ্যেও যেমন বুদ্ধিমান মতাদর্শভিত্তিক মানুষ আছেন, একইভাবে সিপিআইএমের মধ্যেও বুদ্ধিমান মতাদর্শ নিয়ে কাজ করেন মানুষ আছেন। এবং আমার মনে হয় এই মতাদর্শের লড়াইটা যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু দিনের শেষে খুব খারাপ কিছু হবে না। এই যে একটা পরিস্থিতি তৈরি হলো যেখানে সংখ্যায় একজন থাকলেও সিপিএম তার একটা বিরোধিতার বা একটা অপোজিশন স্পেস খুঁজে পাচ্ছে অনেক দিন বাদে, এই পরিস্থিতিতে জানি না তুমি এটাতে খোলাখুলি উত্তর দেবে কি না, ডু ইউ থিঙ্ক যে সিপিএম হ্যাজ দ্য অ্যাডিকুয়েট লিডারশিপ? এইখানে ইন্টেলেকচুয়াল স্ট্রেংথ তো প্রচুর আছে, প্রচুর নতুন জন্মনে ছেলে মেয়ে তাদের এই রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা হয় বিভিন্ন সময়। আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বারবার আসতো, যে নেতা বা নেত্রী, সেখানে সিপিএম এর উইকনেস তো মিডল গ্রেড লিডারশিপ নয়, সিপিএম এর উইকনেস তো মানে মধ্যিখানটা না, একেবারে সিপিএম এর উইকনেস তো হচ্ছে উপরতলাটা মাথায়। এবার সেইখানে যদি প্রশ্ন করেন কুণালদা, তাহলে যেটা আলোচনায় আসতে হয় যে শুভেন্দু অধিকারী তো একটা নেতৃত্ব জায়গা নিলেন, শ্রমিক ভরচাস তার মতো করে নিয়েছেন, মানুষের কাছে পৌঁছেছেন, দিলীপ ঘোষ নিয়েছেন, সুকান্তবাবু নিয়েছেন। তাহলে সিপিএম এর এটা কারা? তাহলে একটা হচ্ছে সুজন চক্রবর্তী এবং মোহাম্মদ সেলিম, শ্রমিক লাহিড়ী মূলত গণশক্তির এডিটিং এইগুলোতে ব্যস্ত। এইবার তাহলে পরের লেয়ারে আসতেই হবে। পরের লেয়ারে যদি আপনি আসেন যে শতরূপ, দীপশিতা, মীনাক্ষী, সৃজন, কলতান, ঐশী, নামের কোনো অভাব নেই, কিন্তু কনসিস্টেন্টলি এদের মধ্যে 4-5 জনকে যে এরাই লিডার, এরাই হলে মুখ্যমন্ত্রী হবে, এরাই কলকাতা কর্পোরেশনের মেয়র হবে, এরা লোকসভায় আগামী দিনে দাঁড়াবে, এটা না করে সিপিএম কি করছে, ভোটের 15 দিন আগে তারা ঠিক করছে যে তারা কাকে দাঁড় করাবে। ধরুন মীনাক্ষীকে তাও তো 2-3 মাস আগে পাঠিয়েছে, কিন্তু কলতানকে তো বোধহয় 1 মাস আগে পাঠিয়েছে, দীপশিতাকে বোধহয় 1 মাস না 15 দিন আগে পাঠিয়েছে। তা এই যারা সাধারণ মানুষ ভোট দিচ্ছে তারা তো বুদ্ধিমান, তারা তো দেখতে চাইবে আমার অঞ্চলে কে আসছেন। সেই জায়গায় আরেকটু আগের থেকে বামপন্থীরা এলাকায় প্রভাব বিস্তার করার যে জায়গা এবং নেতৃত্ব দেয়া, নেতৃত্বটা তো একটা জিওগ্রাফিক্যাল ব্যাপারও আছে। নেতৃত্ব মানে শুধুমাত্র সমাজ মাধ্যমে তো নেতৃত্ব হয় না। যাদবপুরে যেমন সমাজ মাধ্যমের প্রেজেন্সটা তাদের পক্ষে দরকার দরকার দরকার, কিন্তু এলাকায় নেই। আমরা যারা চাই বা নাই চাই, বাই ইন্টেনশন অর অ্যাক্সিডেন্ট তুমি আজকে সোশিও পলিটিক্যাল কন্টেন্ট দেখতে বা শুনতে বাধ্য হও, আজকে তো মানুষের ভালো কন্টেন্ট শুনতেও ভালো লাগে। হ্যাঁ, এই ছেলে মেয়েগুলো যখন ভীষণ ভালো কথা বলে, কিন্তু মানুষ ভোট দেওয়ার সময় এবার হয়তো ওদের কথা ভেবেছে। ঠিক আছে, ভোট পায় না বলে কথা বলা বন্ধ করে, না আমি উল্টোটা বলছি। এবার তৃণমূলকে সরানোর আকুতিটা এত বেশি ছিল যে আমরা হয়তো সবটা বুঝতেও পারিনি যে এতটা আকুতি ছিল মানুষের, যে কারণে মানুষ কিন্তু সেফলি বিজেপিকে ভোট দিয়েছেন। ফলে আগামী দিনে এই যে তৃণমূলের বিপুল ভোট, বিজেপিকে যারা একটু কনভার্টেড হয়ে ভোট দিয়েছেন, এই ভোটটা যে বামপন্থীদের দিকে একেবারে যাবে না এটা বলা যায় না। দেখা যাক, আরেকটু ওনাদের সময় দেওয়া হোক। মানে আমাদের স্টেটের এই যে দেখো, বামপন্থীদের তো অপোজিশন খুঁজতে হবে সোসাইটিতে, অ্যাসেম্বলিতে কতটা অপোজ করতে পারবে, আই হ্যাভ মাই ডাউটস। সো আমরা একটা নতুন ইরাতে যাচ্ছি। ইট ইজ দ্য ইরা অফ সোশ্যাল অপোজিশন, যে পার্লামেন্টারি অপোজিশনকে তুমি অ্যাসেম্বলি ইলেকশনকে অ্যাসেম্বলির ফ্লোরে করতে পারবে। যেটা বলেছেন এইভাবে বলা ভালো একবারে পুরোটা, যে বামপন্থীদের অপোজিশনটা কি
সোশ্যাল অপোজিশনটুকু অন্তত হবে, নাকি শুধু সোশ্যাল মিডিয়া অপোজিশনই থেকে যাবে? হ্যাঁ, সোশ্যাল না সোশ্যাল মিডিয়া, এইটা হচ্ছে বামপন্থীদের দ্বন্দ্ব। এবং সোশ্যাল অপোজিশনের জায়গায় একটা ছোট্ট যাদবপুর, একটা বাঘাযতীন স্টেশন, একটা খড়দা স্টেশন, এইটা কিন্তু সোশ্যাল অপোজিশন নয়। আর কিছু কিছু ওই যে তাদের কাছে যে ইস্যুগুলো স্পর্শকাতর, তাহলে এই স্পর্শকাতর ইস্যুগুলো নিয়ে তারা খানিকটা ঘুমটা টেনে থাকবেন বলেই কি এই সব আইএসএফ আর এদের সঙ্গে হাত ধরা এই সমস্যা তো থাকবেই। দেখুন, বামপন্থীদের আজকে সিপিএম এর সামনে কে প্রশ্ন করবে প্রথমেই যে আচ্ছা, এই যে আইএসএফ এর সঙ্গে যে জোট, বা সেখানে এমন অনেক লোক প্রার্থী হচ্ছেন যারা, আরাবুল ইসলাম যেমন একটা উদাহরণ, তিনি তো তৃণমূলে ছিলেন এবং সিপিএমের তাকে কোনো নীতিগতভাবে দলে নেওয়ার কারণ নেই, তিনি আইএসএফের হয়ে প্রার্থী হচ্ছেন এবং সিপিএম বিরোধিতা করছে না। এই যে প্রত্যেকটা ছোট ছোট কেসে এই বিরোধিতাগুলো, এই স্ববিরোধিতাগুলো থাকবে, যেটাকে আপনি প্যারাডক্স বললেন। কিন্তু উল্টো দিকে বুঝতে হবে, আপনি যদি আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুর কথাও দেখেন সময়ের নিরিখে, তার মধ্যেও বিরোধিতা আছে। ফলে পলিটিক্যাল যে প্যারাডক্সিক্যাল ব্যাপারগুলো বা পলিটিক্যাল যে স্ববিরোধিতা, যে বগধার্মিকতা, এগুলো যে সিপিএমের একদম থাকবে না, এটা হতে পারে না। তাদের ওই বগধার্মিকতা নিয়েই চলতে হবে এবং স্মার্টলি চলতে হবে। আগে বলেছি, এখন বদলে গেছি। এই যে আমার মতাদর্শ, আমি সৎ, আমি একটা সমাজ বিচ্ছিন্ন খুব উঁচু মানের মানুষ, আমার বিরাট ইন্টেলেক্ট, এইটা দেখে মানুষ ভোট দেয় না। মানুষ ভোট দেয় আমার পাড়ার নেতাকে। আর একটা প্রশ্ন যেখানে থাকছে সেটা হচ্ছে যে অনেকে ভাবছেন, জানি না, যে যে অবশিষ্ট যে দ্য রেলিক্স এই তৃণমূলের যে ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, সেই ধ্বংসাবশেষ পড়ে নিয়ে তৃণমূল কংগ্রেসে যাবে কি যাবে না, তাতে কংগ্রেসের লাভ আছে কি লোকসান আছে। কিন্তু টুয়ার্ডস দ্য এন্ড অফ আওয়ার ডিসকাশন, এই যে আমার মনে হয় ঠিক যেমন সিপিএমের মধ্যে যে ডায়ালেকটিক্যাল কনফ্লিক্ট রয়েছে ধর্মকে নিয়ে, কংগ্রেসের মধ্যে একদিকে সাংঘাতিক উদারপন্থা লেফট লিবারেলিজম, অন্যদিকে ডাইনাস্টিক ডেমোক্রেসি। এবং এই যে এক যে ডাইনাস্টিক ডেমোক্রেসি, যে আমি চালাবো বংশানুক্রমিক জমিদারি এবং আমি সেটাকে বলবো একটা লেফট লিবারেল পলিটিক্স, এটা একটা সাংঘাতিক স্ববিরোধ। এবং যতক্ষণ না কংগ্রেস সেই স্ববিরোধ থেকে বেরোতে পারবে, আই থিঙ্ক দ্যাট ইজ আ প্রবলেম। সুতরাং তোমার কি মনে হয় যে ধরো কিছু তৃণমূল কংগ্রেসে জয়েন করলো, ব্যক্তিগতভাবে আমি এখনো যে হঠাৎ একটা আপস্কেলিং অফ কংগ্রেস প্রেজেন্স ইন বেঙ্গল, আমার সেটাকে খুব একটা রিয়েলিস্টিক বলে মনে হচ্ছে। আমি বলছি কুণাল দা, একদম সহজ কথা, সেটা হচ্ছে রাহুল গান্ধী মাঝে মাঝে তাকে দেখে ভালোই লাগে সবসময়, যে কখনো জলের তলায়, কখনো জলের উপরে, আন্দামানে নিকোবর আইল্যান্ডে ঘুরে, ঠিক আছে, গেছে, সারা ভারত জুড়ে হাঁটেন। কিন্তু আপনি শুধুমাত্র নরেন্দ্র মোদীর সঙ্গে রাহুল গান্ধীর তুলনা করুন। নরেন্দ্র মোদীর বয়সে তিনি যে পরিশ্রমটা করছেন, তাকে কে জোর করে করাচ্ছে না নিজের ইচ্ছায় করছেন এ তো জানা যাবে না, কিন্তু তাদের সংগঠনের মধ্যে। আর রাহুল গান্ধীকে দেখুন, পশ্চিমবঙ্গ নিয়ে নরেন্দ্র মোদীর ইন্টারেস্ট, অমিত শাহর ইন্টারেস্ট যদি আপনি 100 বলেন, তাহলে রাহুল গান্ধীর ইন্টারেস্ট হয়তো 10, প্রিয়াঙ্কা গান্ধীর 7, সোনিয়া গান্ধীর 3। ফলে তারা কিন্তু এইখান থেকে তৃণমূল তাদের দলে গেল না গেল, অধীরবাবু থাকলেন না শুভঙ্করবাবু থাকলেন, কে ওদের প্রার্থী হলেন, তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি সব মিলিয়ে পশ্চিমবঙ্গের ব্যাপারে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব লিস্ট ইন্টারেস্টেড। সুতরাং তৃণমূল তাদের দলে যেতেই পারে, কিছু ঘটতেই পারে, কিন্তু আমার মনে হয় না যে বিশেষ কিছু যাবে আসবে আপাতত। মানে কংগ্রেস নিজের থেকে কিছু তৃণমূলের সঙ্গে মিলে এখানে একটা রাজনীতি তৈরি করলেন, অধীরবাবু যেরকম। দেখো, আমাদের চিন্তা ভাবনার ইস্যুটা এই নয় যে ছলে বলে কৌশলে তোমাকে বিজেপি বিরোধিতা করতে হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা সোসাইটিতে একটা স্ট্রাকচারাল এবং ফরমেটিভ মূল্যায়ন বা ক্রিটিসিজম না থাকলে কি হয়, তার একটা জাজ্জল্যমান উদাহরণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। একদম, হ্যাঁ, দ্য টক্সিক লেভেল অফ হেজিওগ্রাফি। এই যে মানুষকে ভালো ভালো ভালো, এই ভালো সেই ভালো, কেউ খোল বাজাচ্ছে, কেউ গান করছে, কেউ পায়ে লুটিয়ে পড়ছে। এইটা শুভেন্দুবাবু, আমার ধারণা শুভেন্দুবাবুর এক্ষুনি, মানে আমরা তো মাঝে মাঝে মজা, একটা ভ্যাকসিন নেওয়া, এবং আমরা আমার সঙ্গে যখন দু একবার কথাবার্তা হয়েছে, তা আমি শুভেন্দুকে কথাবার্তায় পারলে এবার তাকে দেখা হলে বলবো যে তোমার টেনিওরের শুরুর দিকে একটা ভ্যাকসিন নিয়ে নাও, সেটা হচ্ছে ওই নন গ্যাস খাওয়া ভ্যাকসিন। হ্যাঁ, এটাই না আমি বলছি, এখানে না আমরা বারবার করে খুব মজা করে বলি, কথাটার মধ্যে খুব তীব্রতাও আছে, সেটা হচ্ছে পোষা বিরোধী। ও সত্যি, পোষা বিরোধীটা মানে খুব
দুদিক দিয়ে দেখা উচিত। একটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যে বিরোধী সাজিয়ে রাখতেও পারবো না, তারা সবাই পোষা হয়ে যাবে। অন্যদিকে কিন্তু লালন করা, যেটা বিরোধিতাকে লালন করা, যেটা জওহরলাল নেহেরু তো অন্তত খুব ভালোভাবে বাজপেয়ীজিও করেছেন। নেপোলিয়ন বলতেন হ্যাঁ, যে ওই রকম বন্ধু থাকলে আর শত্রুর প্রয়োজন নেই। ফলে শুভেন্দুবাবু বা বিজেপির যারা আছেন, শ্রমিকবাবু খুব লজিক্যাল লোক, এরা কিন্তু তাদের আবর্তে একটু একটা বাউন্ডারি টেনে নিয়ে, একটা রেডিয়াস করে নিয়ে, একটা বড় বিরোধীদের যদি পুষ্ট না করেন, তাহলে কিন্তু মানে ওনাদের যদি মমতায়ন হয়ে যায়, তখন কিন্তু সেটা বিজেপি কতটা সামলাতে পারবে। এবং এই যে টক্সিক লেভেলস অফ মমতায়ন, তুমি চিন্তা করতে পারো যে আমাদের রাজ্যের, আমাদের দেশের তাবড়ো উকিলদের অ্যাডভাইসে আমি তো ওই রকম হাস্যকর চিত্রনাট্য জীবনে দেখিনি। ওই যে লাস্ট এসআইআর মুভমেন্টটা করতে তাকে সুপ্রিম কোর্ট নিয়ে গেল, যেখানে বসে বসে 15% ডিলিশনের মধ্যে দিয়ে কাজটা সারা যেত, সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে একটা তামাশা করে সারা দেশের টেলিভিশনকে উত্তেজিত করে জুডিশিয়ারির হাতে দিয়ে 80% ডিলিশনের ঝাড়টা খেয়ে কি একদম গুলিয়ে গেল। কি না গোটা 4-5 লয়ার ওনার পাশে নিজের ছবি তুলতে। এইটা একটা প্রশ্ন কুণালদা, এই প্রশ্নটা কিন্তু থাকবে যে আমার বারবার মানে এমন অবিচক্ষণ বাঙালি আমি আমার তো কেন করলে শতাব্দীতে দেখা যায়। তো ভারতের তো পশ্চিমবঙ্গের মানুষ না হয় এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় স্তুতি করেছেন, দিল্লির যারা উকিল টুকিল আছেন বা কংগ্রেসের যারা আছেন, তাদের তো এমনিতে অনেক টাকা। পশ্চিমবঙ্গের তো 1% জিডিপি যেত দিল্লির উকিলদের ফিতে। হ্যাঁ, এবার কেন এইভাবে করলেন ওনারা? মানে ওনারাও দেখো, এখন যেটা বললাম পোস্টমর্টম সেশন প্রয়োজন হবে না, হলে পরে পোস্টমর্টমটা দরকার। বিজেপি নেতারাও তো অনেকে তৃণমূল থেকে এসেছেন। একটা ফরমেটিভ অ্যাসেসমেন্ট ভিজিলেন্স, যে আজকে যে একটা স্টিম রোলার অফ এ বিজেপি গভর্নমেন্ট আসছে, আমরা এখন ওসব ডাবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিন, কোয়াড্রুপল ইঞ্জিন, যে ঠিক আছে আমাদের একটা অ্যাক্সিলারেটেড স্টেজে কিছু কাজকর্ম কিছু হোক, সে আমাদের দেশে ইনভেস্টমেন্ট আসুক, প্রজেক্ট আসুক, অ্যাট দ্য সেম টাইম একটা রিয়েলিস্টিক আর্থসামাজিক ভিজিলেন্স রাখতে হবে ব্যাপারটার ওপর কী হচ্ছে। একেবারে 99:1 ডমিনেন্স হয়ে গেলে তার কিন্তু অনেক টক্সিক এফেক্টস আছে, যেটা আমাদের দেখতে হয়েছে। তাহলে আমার মনে হয় এখানে যে একটা কথাবার্তা এবং একটা অ্যানালিসিস এবং মূল্যায়নের জায়গা সোসাইটিতে থাকতে হবে। কারণ এখনকার মানে জানি না, লাস্টে আই ওয়ান্টেড টু আস্ক ইউ দিস, যে ধরো আমরা এই লাস্ট ইলেকশনের মধ্যে আমার মনে হয় দুজনের এই পোস্ট ইলেকটোরাল প্রসেসের দুটো ব্যাপারের প্রায় মহাপ্রস্থানের পথে চলে গেলেন। একটা হচ্ছে তৃণমূল এস্টাবলিশমেন্ট, আর আমার তো আর একটা মনে হয় এই যে একটা স্ট্রাকচারাল ক্রিটিক আসতো বাংলা খবরের কাগজ, বাঙালি প্রেসের কাছ থেকে। বাংলার প্রেস তো আজকে প্রায় উবে গেছে। হ্যাঁ, বাংলার প্রেস খুব প্রশংসার মোডে আছে। সবটাই শুভেন্দুবাবু, বিজেপি, শ্রমিকবাবু এদের প্রশংসা। তা আমার মনে হয় বাংলার প্রেসের তো কোনো রোল, প্রিন্ট মিডিয়ার কোনো রোল ছিল না, অ্যাবসলিউটলি কোনো রোল ছিল একেবারেই। হ্যাঁ, তারা একসময় আমরা বলতাম তারা ইনফরমেশনের কাজ করতেন, এখন বলি কনস্টিপেশনের কাজ করে আর কি, ওই আমাদের মতো জেনারেশনের। না, আমার মনে হয় যে কুণাল, এখানে সহজ কথা হচ্ছে সমাজ মাধ্যম এগিয়ে আসছে, ফলে লেখা কথা শোনা, অর্থাৎ আমরা যদি এখনো এই ছেলে মানুষটাতে যে সবাই হয় হই হই করে বিজেপি, একেবারে হই হই করে দাঁড়াতে হবে, আমরা সমর্থন করি। আমাদের যেমন বর্তমান সরকারের হাত শক্ত করার একটা প্রয়োজন আছে, শিল্পের প্রয়োজন আছে, শিক্ষার প্রয়োজন আছে, ছলে বলে কৌশলে তাকে অপোজ করতেই হবে, এটা কোনো মানে হয় না। কিন্তু যেখানে যেখানে মনে হবে, সেটা আমাদের হেলথ স্কিম হোক, সেটা আয়ুষ্মান ভারত, এখন একটা তো ক্যাওস হবেই, দুটো স্কিমের মধ্যে ট্রানজিশন, এই ক্যাওস কি করে সামলাবে রাজ্য সরকার? এই প্রশ্নটা উঠবে। আমি আবার বলছি যে হকার উচ্ছেদ, এইখানে একটা ডাইকোটমি আছে, সেখান থেকে আমরা কিভাবে বেরোবো? ফলে প্রশ্ন আসবে। এবং কুণালদা, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি বিশ্বাস করি যে আমাদের ভারতের সংসদীয় গণতন্ত্র থাকবে।
আপনি তো দুর্দান্ত কথা বলেন, আমরাও টুকটাক কথা বলা শিখেছি, আমরা কথা বলতে পারবো। আমার মনে হয় বিজেপি বা আরএসএস এরা আমাদের কথা বলতে দেবে, এই আশাটুকু রাখা। মানে তৃণমূল কংগ্রেসের আমলে কিন্তু ওনারা ব্যাপক গোলমাল পাকিয়েছেন, আমরাও যা খুশি তাই বলেছি। এবার বিজেপির আমলে যেহেতু বিজেপি একটা স্ট্রাকচারাল দল, ফলে তারা যা খুশি তাই বলা পছন্দ করবে না, কিন্তু স্ট্রাকচারালি তাদের বিরোধিতা করা, তাদের দুর্বলতাগুলো আইডেন্টিফাই করা, তারা তো এটা হতেই পারে না পৃথিবীর সেরা দল। ফলে সেই জায়গায় আমরা চেষ্টা করব আমাদের মতন, তারা কিভাবে কমপ্লিমেন্ট করছেন, তারা কিভাবে পরিপূরক হয়ে উঠছেন সমালোচনার, এটা কিন্তু শাসকের হাতে। পাওয়ার কোরাপস, অ্যাবসলিউট পাওয়ার কোরাপস অ্যাবসলিউটলি, সেই জায়গাতে ওনারা সদর্থক সমালোচনা আমাদের হবে আমাদের এই বর্তমান এগিয়ে যাওয়ার পথের একটা খুব ক্রিটিক্যাল কম্পোনেন্ট। সদর্থক সমালোচনা আমার মনে হয় দেখা যাক না, আশা করি হবে। এবং তোমার মুখে ফুলচন্দন পড়ুক। হ্যাঁ, তোমার আমার মনে হয় যে আমরা সবাই এই এপিডেমিক লুম্পেনিজমের পরে, ইংরেজিতে কথা বলে না, ইট কুড নট গেট এনি ওয়ার্স, রাইট। তবে আশা করি লেট আস বি হোপফুল, যাতে আমরা ফ্রাইং প্যান থেকে ফায়ারে না যাই, এবং নো টাইম টু বি ওয়েস্টেড। আমাদের চারিদিকে যে লাজে গোবরে অবস্থা হয়ে পড়ে আছে, দের ইজ নো টাইম টু বি ওয়েস্টেড। আমাদের সদর্থক সামাজিক দৃষ্টিভঙ্গি দিয়ে এই বর্তমান সরকারের সঙ্গে আমাদের ডেফিনেটলি তাদের সঙ্গে পশ্চিমবঙ্গকে, তৃণমূল ভাঙাটা ইম্পর্টেন্ট না, পশ্চিমবঙ্গকে গড়ে তোলাটা ইজ আ ফার মোর ইম্পর্টেন্ট এজেন্ডা। আবার আসবো আপনাদের সাথে কথা বলতে। শুভময়, অনেক নমস্কার কুণালদা, সুযোগ দেওয়ার জন্য।